Hello guys, welcome to Cinegan, welcome to my channel. This is my very first video in this channel. এখানে আমরা সিনেমা নিয়ে আলোচনা করব, বিভিন্ন ওটিটি সিরিজ নিয়ে আলোচনা করব, সদ্য রিলিজ হওয়া কিছু সিনেমা কিছু সিরিজ নিয়ে আমাদের মতন করে আমরা রিভিউ করব। সেটা ভালো খারাপ সব রকম দিক দিয়ে আমরা আমাদের মতন করে কথা বলবো এই চ্যানেলে। সিনেমা প্রেমী হিসেবে এই চ্যানেল খোলা, সিনেমা জ্ঞানী হিসেবে নয়। আগেই বললাম চ্যানেলের নাম সিনেজ্ঞান হলেও সিনেমা নিয়ে বিশেষ কোনো বিজ্ঞ বা বিশেষ কোনো কোর্স করা আমার নেই, বা তথাকথিত সিনেমা নিয়ে কোনো বিশেষত্ব বা বিজ্ঞতা আমার নেই। যেটুকু ভুল ত্রুটি মার্জনীয় করে আমি আমার মতন করে রিভিউ করব আশা, এবং তোমরা তোমাদের উল্লেখযোগ্য মতামত, তোমাদের ভ্যালুয়েবল কমেন্টস আশা করি কমেন্ট সেকশনে দিয়ে যাবে। তোমাদের কেমন লাগলো পার্টিকুলার সেই সিনেমাটা, ভালো দিক বা খারাপ দিক, বা তোমরা আমার সঙ্গে সহমত নয়। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। প্রথম ভিডিওতে আমরা আলোচনা করব আজকে পুজো রিলিজ হওয়া বিগ বাজেটের সিনেমা, যেটা নিয়ে অনেকের প্রতীক্ষা ছিল। হয়তো অনেকে দেখা হয়ে গেছে, পুজোর কারণে আমারও দেখতে দেরি হয়েছে, হয়তো তোমাদের অনেকের এখনও দেখা বাকিও আছে। তো তার আগে একটা রিভিউ হবে ধ্রুব ব্যানার্জির দেব ভেঞ্চার্স এবং দেব ভেঞ্চার্স এন্টারটেনমেন্ট এবং SVF এর প্রোডাকশন হাউসের নিবেদন পুজোর রিলিজের আমাদের সবার প্রতীক্ষিত রঘু ডাকাত, যার গল্প পড়ে আমাদের ছোটো থেকে অনেক রকমের আশা দেখা। অনেকের কাছে ইংলিশে সুপারম্যান, ব্যাটম্যান ছিল, রবিনহুডের কমিক্স আমরা পড়েছি, কিন্তু তার সাথে আমরা বাংলায় কিন্তু অনেকেই পড়ে বড় হয়েছি রঘু ডাকাতের গল্প। সেটা কতটা সত্যি বা কতটা মিথ্যে, কতটা কাল্পনিক, রঘু ডাকাত আসলে ছিলেন কিনা, বা থাকলে তিনি সত্যিকারের, অনেকে এখন আজকাল রঘু ডাকাতের কালীবাড়ি বলে অনেক জায়গায় এরকম ফেমাস হয়ে গেছে। তো সেগুলো আদপে কতটা সত্যি বা সত্যি নয়, সেগুলো অনেক বিতর্কের অবসান আছে। সেই বিতর্কগুলো নিয়ে আমি ঢুকবো না, বা সেগুলোতে আমার বিশেষ জ্ঞান নেই। কিন্তু ফার্স্টেই বলে রাখি, এই রঘু ডাকাত গল্পটা কিন্তু কোনো পার্টিকুলার নোভেলের থেকে অ্যাডাপশন নয়, বা কোনো পার্টিকুলার গল্প থেকে নেওয়া নয়। তার ফলে এটা পুরোটাই কিছুটা কাল্পনিক চরিত্র, এবং রঘু ডাকাত চরিত্রটা আমরা যেভাবে জানি বা যেভাবে শুনে বড় হয়েছি তার উপর একটা সিনেমা ধ্রুব ব্যানার্জি পরিচালনায়। তো শুরুতেই আসি সিনেমার ভালো দিক। এই সিনেমার জন্য আমার কাছে বেশ কিছু ভালো দিক আছে, বেশ কিছু খারাপ দিক আছে। তো শুরুতেই যদি ভালো দিক নিয়ে আসি, সেটা হচ্ছে এই সিনেমার প্রধান চরিত্র দেব। যদিও সিনেমার মধ্যে আরও অনেক চরিত্র আছে, সবার মধ্যে একে একে ঢুকবো। তো সবার প্রথমে দেব। ছোটো থেকেই আমাদের কাছে রোম্যান্টিক সিনেমা হোক বা সুপারস্টার হিরো, আমাদের কাছে কিন্তু দেব বা দীপক অধিকারী নামটা কিন্তু খুব পরিচিত আমাদের কাছে। এবং যারা আমরা 2000 সালের শুরুর দিকে সিনেমা দেখা শুরু করেছি, 2009, 10, 11 থেকে, তাদের কাছে কিন্তু হিরো বা মেগাস্টার বলতে দেব না হলে জিৎ, প্রসেনজিৎ বা রঞ্জিত মল্লিকদের সিনেমা আমরা খুব একটা দেখিনি। তো দেবের জন্যই গলা ফাটানো। তখনের থেকে সিনেমা অনেক রকম শিফট করে, তখনের সিনেমা টেস্ট মানুষের পাল্টে গেছে। তো সেই অর্থাৎ দেবেরও সিনেমা এখন পাল্টে গেছে, অন্য রকমের উনি সিনেমা করেন। তো সেটা অন্য প্রসঙ্গ, আমি সেখানে যাচ্ছি না। তো এই দেবের সিনেমায়, অনেক সিনেমা এরকম হতেই পারে বা সেটা তর্ক থাকতে পারে, দেবের জায়গায় অন্যভাবে কাজ করলে হয়তো সে ভালো কাজ করতে পারতো। কিন্তু আমি এটুকু তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, হলে বসে যদি সিনেমাটা দেখো, তাহলে কিন্তু এটুকু আমি রিয়েলাইজ করেছি যে দেবের সিনেমায় অনেক জায়গায় হতে পারে হয়তো অন্য কোনো অভিনেতাকে কাস্ট করলে হয়তো সে আরও দেবের থেকে ভালো আউটপুট দিতে পারতো, বা হয়তো আরও বেশি মানাতো। কিন্তু এই পার্টিকুলার একটা সিনেমাকে আমি বলতে পারি, হয়তো গোলন্দাজ দেখে আমার এই ফিলটা হয়েছিল। তারপরে দেবের এই রঘু ডাকাত সিনেমা দেখার পর আমার মনে হলো যে এখানে হয়তো দেবকেই মানায়, এবং এই দেবের জন্যই এই সিনেমাটা বানানো হয়েছে। অর্থাৎ অসাধারণ লেগেছে। জাস্ট এক কথায় এই সিনেমার যদি সবথেকে ভালো দিকে একটা কিছু বলতে হয়, তাহলে কিন্তু দেব এবং দেবের কস্টিউম, দেবের ফেসিয়াল এক্সপ্রেশনস এবং দেবের যে অ্যাকশন সিকোয়েন্সগুলোতে দেবের অভিনয়, দেবের সংলাপ, এবং যেখানে সেই সংলাপটা যেটা টিজারেও ভাইরাল হয়েছে যে এবার বাংলার বিধান দেবে রঘু ডাকাত, তো এই সংলাপটা যেভাবে দেব ওখানে ডেলিভার করে, ডায়লগ ডেলিভারি জাস্ট অসাধারণ, দুর্দান্ত লেগেছে। এবং আরেকটা কথা যদি বলতে হয়, অ্যাকশন সিকোয়েন্সগুলোতে দেবের যেভাবে ফেসিয়াল এক্সপ্রেশনের মাধ্যমে এবং অভিনয়ের মাধ্যমে, না শুধু অভিনয়টা আমি কতটা গরম গরম ডায়লগ দিলাম বা কীরকম অভিনয় করলাম, হাত পা নাড়লামটা ম্যাটার করে না, চোখ, মুখ, আই কন্ট্যাক্ট, সেগুলো কিন্তু দর্শকদের নাড়িয়ে দিয়ে যায়। যারা এই ছোটো ছোটো জিনিসগুলো খেয়াল করে তারা কিন্তু অবশ্যই দেখে যে সেই সিনটা কীরকমভাবে কাজ করা হয়েছে। এবং সিনগুলো কিন্তু মানে অ্যাকশন সিকোয়েন্সগুলো আমি পার্টিকুলারলি বলতে পারি দারুণভাবে কাটা হয়েছে। দেবকে এত সুন্দরভাবে দেখানো হয়েছে, এন্ট্রিটা দুর্ধর্ষ এন্ট্রি ছিল। এবং এন্ট্রির শুরুতেই যেভাবে মানে দেবের, যেখানে তোমরা দেখবে যেখানে নীলকর সাহেব একজন গরিব চাষিকে বেঁধে মারছে, এবং আমি আর স্পয়লার দেবো না, যেখানে দেবের এন্ট্রিটা হয় ঘোড়ায় চেপে একটা তীর ছোঁড়ার পর, তো সেই এন্ট্রি লেভেলটা জাস্ট অসাধারণ ছিল। মানে যেখানে দেবের যখন এন্ট্রিটা হয় এবং যেভাবে ক্যামেরা অ্যাঙ্গেল করানো হয়, ওটা দারুণ লেগেছে দেবকে দেখতে। এবং শুরু থেকে শেষ অবধি দেবের মানে কী বলবো, অ্যাকশন সিকোয়েন্সে কাজগুলো হোক, গানের সঙ্গে ইদিকা পালের সঙ্গে যে গানটা আছে, সেই গানে দেবের ফেসিয়াল এক্সপ্রেশনস হোক, কিছু জায়গায় একটু আধটু রোম্যান্টিক দৃশ্য হোক, বা বাকি জায়গাগুলোতে যেখানে দেব কিছু পাচ্ছে, কিছু হারাচ্ছে, আপস অ্যান্ড ডাউনসগুলো, যুদ্ধে জেতার তার অহংকারও আছে, গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য তার স্নেহমর্মিতাও আছে, এবং তার প্রেমিকের জন্য বা পরের স্থানে হোক, তো সেই প্রেমিক হিসেবে দেবকে, একজন যোদ্ধা হিসেবে দেবকে, বা একজন ডাকাত মায়ের ছেলে হিসেবে দেবকে, সন্তান হিসেবে দেবকে, প্রত্যেকটা জায়গায় কিন্তু অসাধারণ লেগেছে। এবং প্রত্যেকটা কাজে দেব নিজেকে আলাদাভাবে আবিষ্কার করেছেন। হয়তো দেব নিজেও প্রত্যেকটা জায়গায় নিজেকে নতুনভাবে ফিরে পেয়েছেন। তারপরে যদি আসি অনির্বাণ ভট্টাচার্য, আমরা সবাই জানি অনির্বাণ ভট্টাচার্য এখনকার সময় টলিউডের অন্যতম ভার্সেটাইল অ্যাক্টর, যাকে সব রকম কাজে মানায়। অনির্বাণ ভট্টাচার্য অ্যাজ এ ভিলেন কিন্তু আমার দারুণ লেগেছে। হ্যাঁ, কোথাও কিছু খাপখোচর ছিল। অনির্বাণ ভট্টাচার্যর যে দৃশ্যগুলো আমরা দেখতে পাই, সেখানে কিছু জায়গায়
কিছু সংলাপ থাকে যেগুলো বেশ মানে নাড়া দিয়ে যায়, এবং পার্টিকুলার সেই প্রেক্ষাপটে তখনকার আমি যে সময়ের কথা বলছি বা সিনেমায় যে সময়ের কথা বলা হয়েছে সেটা কিন্তু সবে সবে যেখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসছে, ভারতীয়দের পরাধীন করে রাখা আছে, নীল চাষের জন্য ভারতীয়দের উপর অত্যাচার, এবং যেভাবে তখন নীল চাষের মানে ওপর বা নীলকর সাহেবদের ক্ষমতার ওপর নজরদারি চালানোর জন্য যেভাবে যে নীল কমিশন তৈরি হয়, কিন্তু সেটাকে বাতিল করার যে চক্রান্ত করে আমাদের দেশে বসে ইংরেজ সাহেবরা, এবং নীলকরদের রক্তের ওপর দাঁড়িয়ে, নীলকরদের লাশের ওপর দাঁড়িয়ে যেভাবে তারা নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য আমাদের দেশের উপর অত্যাচার করা হয়, এবং তাদেরকে মদত যোগায় বেশ কিছু আমাদের দেশেরই জমিদাররা, আমাদের দেশেরই তাদেরকে মদতপুষ্ট করে আমাদের দেশেরই কিছু প্রভাবশালী ব্যক্তিত্বরা। তাদের মধ্যে একজন ছিলেন এই অহিন্দ্র বর্মন, এবং সেই ক্যারেক্টারটা প্লে করেছে ভিলেন চরিত্র হিসেবে আমাদের অনির্বাণ ভট্টাচার্য। তো সেটা কিন্তু দুর্ধর্ষ লেগেছে, কিছু জায়গায় অবশ্যই খাপখোচর লেগেছে, কিছু জায়গায় বিশেষ করে শেষ দৃশ্যে কিছু জায়গায় ওনাকে যেন মনে হয়েছে যে হয়তো এই কাজটা না হলেও চলতো, কিছু জিনিস অহৈতুক লেগেছে। ধরো আমি যদি আমার কোনো শত্রু হয়, আমি নিশ্চয়ই সেই মানে ভিলেন হলে আমি হিরোকে ছেড়ে দেবো না, বা আমি এত সংলাপে যাবো না, সেখানে যেন অহেতুক সংলাপ বেশি মনে হয়েছে। আদারওয়াইজ অনির্বাণ ভট্টাচার্যর মানে যে ভিলেন, যে বদমাইশি হাসি, শয়তান সত্তা, বা তার যে অভিনয় সত্তার মাধ্যমে যে নিজের ক্যারেক্টারটাকে এস্টাবলিশ করা আমার দারুণ লেগেছে। তারপর যদি আসি সৌদামিনী চরিত্রে অভিনয় করা, তারও পারফরমেন্স কিন্তু দারুণ ছিল। সৌদামিনী চরিত্রে তার রঘু ডাকাতের দলে জয়েন করা, এবং তারপর তার যে পরিবর্তন এবং মানুষের কাজে নিজেকে নিয়োজিত করা, ইদিকা পালের দারুণ কাজ ছিল। দেবের সঙ্গে তার চরিত্রটা দেখতে বেশ ভালো লাগে, দেবের সাথে তার কেমিস্ট্রিটা বেশ ভালো লাগে। হয়তো আমার কোথাও মনে হয়েছে এখানে আরেকটু চরিত্রটা এস্টাবলিশ করলে ভালো লাগতো, অর্থাৎ কারণ মানে প্রেম সিকোয়েন্সে যেন হঠাৎ করে হয়ে যায়, মানে আমার সঙ্গে হঠাৎ করে কারো দেখা হলো বা আমার টিমে কেউ যুক্ত হলো, সেটা অফিসে হোক, কাজের ক্ষেত্রে হোক, কোথাও কারোর সঙ্গে যুক্ত হলো আর আমার তার সঙ্গে প্রেম হয়ে গেল। মানে হ্যাঁ, লাভ অন ফার্স্ট সাইট আমরা দেখে থাকি একাধিক সিনেমাতে, বাট যেহেতু রঘু ডাকাতের মতন একটা চরিত্র যার মানে পার্সোনালিটি, মানে যার কাজের সাথে সাথে পার্সোনালিটি এত বলিষ্ঠ পার্সোনালিটি একজন চরিত্র, তার সঙ্গে হঠাৎ করেই একটা ডাকাত দলের মধ্যে এলো এবং প্রেম হয়ে গেল, সেটা আমার কোথাও একটু খচমটে লেগেছে। কিন্তু হতে পারে সেটা পরিচালক, কারণ গল্প যেহেতু প্রেমের গল্প নয় বা ওটাই মেন উদ্দেশ্য নয়, তাই জন্য ওটাকে খুব একটা স্পেস দেওয়া হয়নি। যদি আমার মনে হয়েছে আরেকটু স্পেস পাওয়া উচিত ছিল, কিন্তু যতক্ষণ স্পেস পেয়েছে, যতক্ষণ স্ক্রিন টাইম পেয়েছে, এই দিকা পালকে আমার দুর্ধর্ষ লেগেছে। দেবের সঙ্গে তার বিশেষত যে আই কন্ট্যাক্ট, যেভাবে তার কথাবার্তা এবং তার যেভাবে মানিয়ে নেওয়া, ইদিকা পালের যে গানের সিকোয়েন্সটা আছে, যেখানে বিভিন্ন ঝর্ণার সিনগুলো ছিল, তো সেই সিকোয়েন্সগুলোতে বা একাধিক জায়গাতে দেবের সঙ্গে তার যে সংলাপগুলো আছে, ঝিলমিল লাগের গানটা যেন মানে সেখানে প্রাণবন্ত হয়ে ওঠে। দুজনের অভিনয় থেকে অবশ্যই দেবের অভিনয় নিয়ে কথা বলেছি, সেটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। ইদিকা পালকে কিন্তু খাদানের পর আবার একবার দেখা গেল দেবের সাথে, এবং এখানেও কিন্তু বেশ ইমপ্রেসিভ, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো ওভারঅল প্রত্যেকের অভিনয় আমার বেশ ভালো লেগেছে। সাইড কাস্ট হিসেবেও যারা ছিলেন তাদের কাজগুলো কিন্তু বেশ ভালো লেগেছে। একাধিক জায়গায় কিন্তু তারা ইমপ্রেস করেছেন, কিছু জায়গায় হয়েছে সিনগুলো কিন্তু খুব নর্মালভাবে কাটা হয়েছে, সিনগুলো কিন্তু সাধারণ ছিল, কিন্তু কারোর না কারোর অভিনয়ে, কোথাও কোনো সংলাপে বা কোনো সিনের সিকোয়েন্সে কারোর এন্ট্রিতে কিন্তু বেশ সিনেমাটা একটা পর্যস্ত লেগেছে, ভালো লেগেছে। আচ্ছা, এবার যদি আসি গানগুলোতে, তো সিনেমায় মেনলি দুটো গান ছিল, যে দুটো গান আগেই আমরা সিনেমা দেখতে আর আগেই শুনতে পেয়েছি, ইউটিউবে একাধিকবার SBF এর তরফ থেকেও রিলিজ করা হয়েছে, অফিসিয়ালভাবে তারা ড্রপ করেছিল গান দুটো, এবং দুটো গানই কিন্তু বেশ ভালো লেগেছিলো। জয়কালী গান নিয়ে তো কোনো কথাই হবে না, সেটা প্রচণ্ড ভাইরাল হয়েছে, আমার বর্তমানে ফোনের কলার টিউনও সেটাই। তো সেই গানটা নিয়ে তো কোনো কথাই হবে না। সুগতর কাজ আমরা আগেও দেখেছি, সুগতবাবুর কাজ গানের দুর্ধর্ষ তিনি কাজ করে থাকেন, এবং এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। তাছাড়া ঝিলমিল লাগের যে গানটা যেটা বললাম, সেটাও বেশ ভালো লেগেছে। প্রেমের একটা গান দিক দেখানো হয়েছে, হয়তো যেখানে সিনেমাটা হয়ে যেতে পারতো। আমরা দেখেছি সিনেমা কিন্তু বাঙালি যতই যাই হোক না কেন, তুমি সিনেমাতে যত খুশি কন্টেন্ট দিয়ে দাও, যত খুশি সেখানে গল্প থাকুক না কেন, যদি না কিছু রমকম থাকে, যদি না কিছু একটু আধটু টুইস্ট থাকে, বা কোথাও যদি না একটু আধটু মাল মশলা দেওয়া হয়, তাহলে কিন্তু বাঙালি অ্যাকসেপ্ট করে না। যেমন একটা সিনেমা আমরা দেখেছিলাম কয়েক মাস আগেই বেরিয়েছিল, সেটা কিন্তু বক্স অফিসে গল্প বেশ স্ট্রং ছিল, ভালো ছিল, সোনার কেল্লায় জকের ধন। তো আমরা দেখেছিলাম বিমল কুমারের সেই হেমেন্দ্র কুমার রায়ের দুই চরিত্র, বিমল এবং কুমার, তাদের সেই নিয়ে তৈরি গল্প সোনার কেল্লায় জকের ধন, সেটা কিন্তু বেশ ভালো চলেনি, সেটাতে আমি ডিটেলসে ঢুকবো না। তো সেরকমই এখানে কিন্তু সেরকম করা হয়নি যে গল্প একদম স্ট্রেট এগিয়েছে, এগিয়েছে, একদম পুরোপুরি গেছে, গেছে, কোথাও কোনো চেঞ্জ নেই, কোথাও কোনো টেস্ট লাগছে না, একই রকম লাগছে, দেখে খালি মনে হচ্ছে একটা মানে ইংরেজ বিরোধী হিসেবে বা তখনকার দিনে স্বাধীনতা সংগ্রামী হিসেবে বা গরিব মানুষদের পাশে থাকার হিসেবে রঘু ডাকাতের কী ভূমিকা ছিল, ইংরেজদের বিরুদ্ধে রঘু ডাকাতের ভূমিকা ছিল, বা অত্যাচারী জমিদার বা শাসকদের বিরুদ্ধে রঘু ডাকাত কীভাবে স্ট্যান্ড নিয়েছিল বা বাংলা সমাজকে নাড়িয়ে দিয়েছিল, কোথাও কীভাবে গরিব মানুষদের পাশে সে দাঁড়িয়ে একটা রক্ষাকর্তা বা বিধাতার মতন করেছিল, সেই গল্প, সেটা নিয়েই তার গল্প। কিন্তু সেখানেও যেন কোথাও একটু মাল মশলা ঢোকানো হয়েছে এই দুটো গানের মাধ্যমে। এবং জয়কালী গানটা যখন থিয়েটারে বসে শোনা হয়, যখন হলে বসে শোনা হয়, সেটা কিন্তু গুজবাম্পস দেয়। ছিল, সুগত ছিল যেটা বলছিলাম, নীলায়ন ছিল, হ্যাঁ, তো প্রত্যেকে ঈশান ছিল, প্রত্যেকের কাজ কিন্তু বেশ ভালো লেগেছে। এবং গানগুলো যেভাবে কম্পোজিট করা হয়েছে না, সেটা কিন্তু বেশ ভালো, মানে হলে বসে কিন্তু শুনতে ভালো লাগে, ঘরে বসে শুনলে সেটা একটা ভালো লাগে, ভালো ফিল দেয়, ফিল গুড ফ্যাক্টর। সেটা হলে বসে যখন তুমি শুনছো, সেই প্রেক্ষাপটে যখন তুমি শুনছো, সিনেমার মধ্যে তুমি ঢুকে গেছো, সিনেমার মধ্যে গানগুলো যে স্পেসে আছে সেটাও কিন্তু বেশ মজার। মানে এমনটা না যে শুরুতেই গান চলে এলো বা আমি সিনেমাতে ক্যারেক্টারগুলোকে চিনলামই না, জানলামই না, হঠাৎ করে গানটা চলে আসে, বা গানটা কোনো প্রয়োজন ছিল না, বোকার মতো গানটা হচ্ছে, এরকম অনেক সিনেমা হয় যে গানটা কেন হচ্ছে, কী হচ্ছে,
হ্যাঁ বোকার মতো গান চলছে না আমি গানটা যা শুনছি ভালো লাগছে না, এরকমটা কিন্তু নয়। গানের সঙ্গে কিন্তু গল্পটা এগোচ্ছে, গল্পগুলো বুঝতে পারছি। ঝিলমিল লাগেটে যে গানটা, সেখানে কিন্তু প্রেমের সিকোয়েন্সগুলো দেখতে পাচ্ছি, প্রেমের স্পেসটা বুঝতে পারছি, প্রেমের গল্পটা যেভাবে এগোচ্ছে সেখান থেকে এটা বোঝা যাচ্ছে কেমিস্ট্রিটা কোথাও তৈরি হচ্ছে, বা আস্তে আস্তে যে মানে আমাদের নিজেদের লাইফেও যখন যেটা বললাম যে প্রথম দেখায় ভালোবাসা, যেটা লাভ অন ফার্স্ট সাইট, সেখানে মনের মধ্যে যেভাবে আমাদের চেঞ্জ হতে থাকে, আমাদের যেভাবে ফিল গুড ফ্যাক্টরটা কাজ করে, সেটা কিন্তু গানের মধ্যে পরিষ্কার বোঝানো হয়েছে। আর জয়কালী গানটা কিন্তু গুজবাম্পস দেওয়া হয়েছে, যেখানে তারা অনুপ্রাণিত পায়, তারা যে সবাই মায়ের সন্তান, আমরা যে সবাই একই মায়ের সন্তান, মা যে আমাদের সবসময় আছে রক্ষাকর্তা হিসেবে, মা যে খাড়া হাতে দাঁড়িয়ে আছেন আমাদের রক্ষাকর্তা বিদ্যার্থী হিসেবে, সেটা কিন্তু দেখানো হয়েছে। এবং হলের মধ্যে যেটা একটা কিন্তু গায়ে কাঁটা দিয়ে যাবে কোথাও, মানে গানটা যদি তুমি ভালো করে শোনো এবং মন দিয়ে যদি তুমি ক্যারেক্টারগুলোর মধ্যে ঢুকে যাও, কোথাও কিন্তু তুমি মনে করবে যে আমি এই জায়গাতেই হয়তো আছি। এবং গানটা কিন্তু মানে শুনতে হবে, দুবার শুনতে হবে। তো হলের মধ্যে কিন্তু সিনেমার ফিল গুড ফ্যাক্টর কাজ করিয়েছে। আচ্ছা, এবার আসি সিনেমার কিছু খারাপ দিক নিয়ে, বা কোথাও আমার যেটা মনে হয়েছে। প্রথম কথা, এক্সপেকটেশনস। দেখো, যখনই নামটা আসে দীপক অধিকারী, তুমি এখন দেব বা জিতের কোনো সিনেমা, বা আবির চট্টোপাধ্যায়, এরকম আমাদের কিছু প্রসেনজিৎ, এরকম আমাদের কিছু টলিউডের অভিনেতা আছে যাদের সিনেমা, বা আমরা যদি বলিউডে বলি সেখানে শাহরুখ খান হতে পারে, হ্যাঁ সেখানে রাজকুমাররাও হতে পারে, ঠিক আছে। সেখানে তুমি যদি পরিচালক রাজু হিরানির কাজ দেখো, হ্যাঁ তেমনই বাংলা যদি পরিচালক সৃজিত মুখার্জির কাজ দেখি, কৌশিক গাঙ্গুলির কাজ দেখি, ধ্রুব ব্যানার্জির কাজ দেখি, শান্তনু ঘোষালের কাজ দেখি, আমি ডিটেলসে যাচ্ছি না, হরনাথ মুখোপাধ্যায়ের কাজ দেখি, তো আমাদের সেখানে কিন্তু এক্সপেকটেশনসটা অনেক হাই হয়ে যায়। সেখানে কিন্তু আমি হাই এক্সপেকটেশনের সিনেমা দেখতে বসি। দেখো, কথাটা সত্যি কথা বলতে গেলে, আজকে XYZ কারোর একটা সিনেমা দেখতে বসা আর আমি 100 টাকা খরচা করে যখন আমি দেবের সিনেমা দেখতে বসবো, দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল এক্সপেকটেশন থাকে। আমি যখন দেবের সিনেমা দেখতে বসেছি এবং এই লেভেলের প্রমোশনের পর প্রায় 1 বছর আগে থেকে আমরা শুনতে পাচ্ছি রঘু ডাকাত আসছে, ফাইনালি যখন সেটা এলো, তার আগে টিজার, প্রমোশন, নেতাজি ইন্ডোরে পোস্টার লঞ্চ, ইভেন্ট, তারপর ট্রেলার, দুটো গান ড্রপ, এসব ম্যাসিভ এক্সপেকটেশনস, ঠিক আছে। তো এক্সপেকটেশন যখন পাহাড় সমান হয় না, তুমি যদি ধরো হিমালয়ের পাহাড় দেখার এক্সপেকটেশনস নিয়ে আছো এবং তুমি সেখানে অযোধ্যায় যদি যাও, পুরুলিয়া যদি যাও, পুরুলিয়া পাহাড় কিন্তু খারাপ না, তুমি কিন্তু এক্সপেকটেশনস ফল করবে। এক্ষেত্রে তো সেটাই হয়েছে। আমার এক্সপেকটেশন ছিল প্রচণ্ড হাই, কিন্তু ধূমকেতু, তারপর আবার রঘু ডাকাত, দুটো ক্ষেত্রে কিন্তু আমার এক্সপেকটেশনস ফুলফিল ম্যাচ হয়নি। আমি ধূমকেতু ডিটেলসে যাচ্ছি না, বাট রঘু ডাকাতে কিন্তু আমার এক্সপেকটেশন ম্যাচ হয়নি, কারণ শো টাইমটা কিন্তু জাস্টিফাইড হয় না। অনেক বেশি একটা সিকোয়েন্সকে লম্বা টানা হয়েছে, যেভাবে ট্রেলারটা কাটা হয়েছিল। আমি বলবো এইরকম সামান্য একটু গল্প নিয়ে এবং সামান্য কিছু সিনস নিয়ে আর কিছু ভালো দিক নিয়ে, আমি যেগুলো নিয়ে আলোচনা করলাম, অভিনয় এবং গান, এটাই জাস্ট ছিল ভালো দিক। আর তার কিছু ডায়লগ ডেলিভারি, তাও বেসিক্যালি মেনলি দেবেরই, আর অনির্বাণ ভট্টাচার্যের ছোটোখাটো কিছু ডায়লগ, তো সেইগুলোর ওপর থেকে কিন্তু যেভাবে ট্রেলারটা কাটা হয় বা টিজার কাটা হয়, সেটা কিন্তু দারুণ লাগে দেখতে। দেবীয় ট্রেলারও অসাধারণ লেগেছিলো, যেটা আমি আলোচনাও করেছিলাম, সেগুলো কিন্তু দুর্ধর্ষ লেগেছিলো। এবং সেটা যে কেটেছিল সেটা কিন্তু দারুণ একটা বলা যায়, যে মানে এইরকম একটা সাধারণ গল্পকেও ট্রেলার টিজার কাটাটা কিন্তু এটা মানে ক্যালমার থাকতে হবে, হ্যাঁ এটা কিন্তু টুইস্ট থাকতে হবে, যে ভাই আমি এমন নয় যে ট্রেলার টিজারই সব বলে দিলাম। কিন্তু এক্ষেত্রে কিন্তু গল্প খুব পরিষ্কার ছিল, গল্প বোঝা যাচ্ছিলো, ট্রেলার টিজারে সবটাই বোঝা যাচ্ছিলো। তারপরে যেভাবে কাটা হয়েছিল সেটা কিন্তু দুর্ধর্ষ লাগে, অডিয়েন্সকে হলে টানা হয়। এবং আমরা সবাই জানি দেবকে প্রমোশনের জন্য যে দেব দুর্ধর্ষ প্রমোশন করেন, কিন্তু তারপরও প্রমোশনের পর তুমি শুধু প্রমোশন করে যাবে, এবং তারপর তোমার হলে গিয়ে যে দর্শকরা মনে করে যে না অতটা এক্সপেকটেশন ফুলফিল হলো না, প্রমোশন দিয়ে কিন্তু 1 2 1 মাস 2 মাস 6 মাস টানা যায়, তারপর কিন্তু তোমাকে কিছু ডেলিভার করতে হবে। তো এমনটা বলবো না আমি ডেলিভার কিছুই হয়নি, পুরো টাকা জলে গেল, ভাসি দিয়ে এলাম টাকাটা, সেরকমটা নয়, ভাসি দিয়ে আসেনি, কিন্তু এক্সপেকটেশন ম্যাচ হয়নি। কারণ যেটা বললাম ফার্স্টেই, কিছু জায়গায় মনে হচ্ছে অত্যাধিক টানা হয়েছে, স্ট্রেচ করা হয়েছে, যেটা হয়তো আদৌ প্রয়োজন ছিল না। বা কোনো জায়গায় মনে হয়েছে পরিচালক এমন হয়, ধ্রুব ব্যানার্জি, দেখো একটা সাধারণ গল্পকেও ধ্রুব ব্যানার্জি যে টাইপের পরিচালক, ধ্রুব ব্যানার্জি আমি বা আগে যে পরিচালকদের নাম বলছিলাম, তারা কিন্তু এমন একটা পরিচালক যারা সাধারণ একটা গল্পকেও না একটা স্ট্যান্ডার্ড ডিসেন্ট লেভেলে বানিয়ে দিতে পারবে। অনিক দত্ত বলো, ধ্রুব ব্যানার্জি বলো, শান্তনু ঘোষাল বলো, কৌশিক গাঙ্গুলি বলো, সৃজিত মুখার্জি, এটা কিন্তু একটা সাধারণ গল্পকে একটা নর্মাল একটা অর্ডিনারি স্টোরি রাইটিংকেও না একটা ডিসেন্ট লেভেলে তোমাকে বানিয়ে দেবে। এমনটা মনে হয় যে খাজা দেখলাম, কী দেখলাম, বিচ্ছিরি, দেখার মতন নয়, হ্যাঁ হল থেকে বেরিয়ে আসতে হচ্ছে, এরকমটা কিন্তু হবে না। তো এদের ইটসেলফ একটা ভালো অভিজ্ঞ ডিরেক্টর, তারা অনেক ধরে ইন্ডাস্ট্রিতে আছে, তারা কাজ করছে, তো তাদের নিজেদের ক্যারিশমায় কিন্তু তারা একটা ডিসেন্ট লেভেল অবধি পৌঁছে দেবে, সেটা ধ্রুব ব্যানার্জি করেছে। কিন্তু সাধারণ থেকে যে অসাধারণ, যেটা তুমি দেবের যখন SVF প্রোডাকশন হাউস দেব ভেঞ্চার্স আছে, SVF আছে, এবং ধ্রুব ব্যানার্জি পরিচালনা আছে, দেব নিজে প্রডিউস করছে, অভিনয় করছে, এতদিন ধরে প্রমোশন করেছে, তো সেখানে তোমার এক্সপেকটেশনস যখন এতটা হাই থাকবে, তুমি ভাববে এটা অসাধারণ কিছু হবে, সেটা কিন্তু একদমই হয়। ধ্রুব ব্যানার্জির সময় সেটা হয়তো সাধারণ হয়েছে বা ভালো হয়েছে, বাট দ্যাট ইজ নট এক্সিলেন্ট বা অর্ডিনারি থেকে এক্সট্রাঅর্ডিনারি হয়নি, কারণ সিনসকে কোথাও খুব বেশি স্ট্রেচ করা হয়েছে, প্রথম কথা। সেকেন্ডলি, কোথাও মনে হয়েছে কিছু ক্যারেক্টার অত্যাধিক বেশি স্পেস পেয়েছে, কোথাও স্পেস পায়নি। যেমন আমি বলি যে দেব যখন তার ছোটোবেলাটা দেখানো হয়, ছোটোবেলাটা যথেষ্ট প্রপারলি স্পেস পেয়েছে, কিন্তু তারপর তার রঘু ডাকাত হয়ে ওঠার যে গল্প, বড় হওয়া, ডাকাত মায়ের কাছে বড় হওয়া, এবং যেভাবে গরিবের মসিহা হয়ে ওঠা, গরিবের রক্ষাকর্তা বিধাতা হয়ে ওঠা, কিন্তু সেই মাঝখানে জার্নিটা কিন্তু কোথাও যেন মিস হয়েছে শেষ। এবং যদি আমি বলি যে আমার শেষ হতাশার দিক, সেটা কিন্তু কোথাও, যেটা ফার্স্টে বলেছিলাম এক্সপেকটেশন আরও একটা ছিল, যেখানে অ্যাকশন সিকোয়েন্সগুলো দুর্ধর্ষভাবে কাটা হয়েছে, সিনেমাটোগ্রাফিক বেশ ভালো, কিন্তু ভিএফএক্সের কাজ নিয়ে কিন্তু আবার একটা প্রশ্ন উঠে গেল। মানে অত্যাধিক ভিএফএক্স কিছু জায়গায় চোখে লেগেছে, মানে সেখানে কিন্তু আদৌ মনে হয়নি যে
এত মানে হাই লেভেল করতে গিয়ে হাইলাইটেড ভিজুয়ালস হয়ে গেছে, মানে তুমি সিনটার উপর ফোকাসই করতে পারবে না, তুমি স্ক্রিন প্লেতে তাকাতেই পারবে না, তুমি কোথাও মনে হবে ভিজুয়ালস যে মানে যেটা হয়তো 3.8-এ করা যেতে পারতো সেটা কিন্তু অনেক বেশি হাই ভিজুয়ালসে করা হয়েছে। হ্যাঁ, যেটা তোমার মনে হবে ভিএফএক্সকে এই জায়গাতে ভিএফএক্সের কাজটা আরও একটু ইম্প্রুভ হতে পারতো, সেটা কিন্তু বারবার মানে দৃশ্যত হয়েছে যে ভাই তুমি ভিজুয়ালস তোমার চোখে লাগছে, লিটারালি কিছু কিছু জায়গায় যে ভিএফএক্স এফেক্টগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু মনে হচ্ছে আনরিয়েলিস্টিক, মানে অ্যাকচুয়ালি এটা হওয়া পসিবল না। আমি বলছি না সেটা কোনো সম্ভব, মানে আমরা এই সাউথের বহু সিনেমা আমরা দেখি, হ্যাঁ নর্থের বহু সিনেমা দেখি, দেখো সিনেমা ছাওয়া সিনেমাতে ছত্রপতি শিবাজি যেটা ছিলেন বা সম্ভাজি যেটা ছিলেন সেটা কিন্তু শিবাজি সিনেমা দেখানো, সিনেমাটোগ্রাফির জন্য বেশ কিছু জায়গা চেঞ্জ হবে, কিন্তু তুমি এমন একটা চেঞ্জ করলে যেটা পুরো আনরিয়েলিস্টিক, হ্যাঁ যেটা দেখে মনে হচ্ছে এটা কোনোদিন পসিবল না, যেটা দেখে মনে হচ্ছে তুমি এটা সুপারম্যান বানাচ্ছ। মানে রঘু ডাকাত তুমি তো ধরছো যে রঘু ডাকাত নট দ্য লিস্ট, দ্যাট ইজ স্ক্রিন প্লে যেটা ফার্স্টে বললাম, যেহেতু গল্প সামান্য তুমি গল্প সীমিত দেখাচ্ছ এবং গল্পে খুব কিসের শিশু নেই নীলকর, হ্যাঁ সেই প্রেক্ষাপটে অবশ্য সেই হিসেবে কিন্তু গল্পটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল, যেভাবে নীলকর সাহেবদের অত্যাচার আমাদের দেশের মানুষদের ওপর, তাদের শোষণ শাসন নিপীড়ন এবং আমাদের দেশেরই লোকেরা আমাদের দেশের লোকেদের ওপরই অর্থাৎ আমাদের দেশের চাষিদের ওপরেই যেভাবে জমিদাররা নিজেদের স্বার্থের জন্য বা নিজেদের কোষাগার ভরার জন্য এবং নিজেদের প্রভাব প্রতিপত্তির জন্য ইংরেজ সাহেবদের কাছে নিজেদের সম্মান রক্ষা বা নিজেদের ফুলি ভাবে দেখানো, নিজেদের পাওয়ার বৃদ্ধির জন্য ক্ষমতা বৃদ্ধির জন্য রায় বাহাদুর পাওয়ার জন্য যেভাবে আমাদের দেশের লোকেরাই তাদেরকে মদত দিত এবং মদতপুষ্ট হয়ে ইংরেজি যেভাবে আমাদের উপর অত্যাচার করতো, আমাদের শাসন করতো, তা সেটা কিন্তু খুব সুন্দর দেখানো হয়েছে। কিন্তু গল্পটা যেহেতু খুব সীমিত, গল্পটা যেহেতু মোটামুটি এই রিলেটেডই ঘোরাফেরা করে এবং রঘু ডাকাত যে ক্যারেক্টার সেই রঘু ডাকাত কিন্তু গরিবের পাশে দাঁড়াবে, ইংরেজ শাস্তি দেবে, তাদের থেকে ইংরেজদের থেকে গরিবদেরকে বাঁচাবে এবং যেভাবে যে তার যে লুট করা সম্পদ সে কিন্তু যেভাবে আমরা জানি ছোটো থেকেই করে এসেছি যে রঘু ডাকাত কিন্তু গরিবের মাসিয়া, গরিবের ভগবান এবং গরিবের পরিত্রাতা, তাদেরকে যেভাবে অত্যাচার শাসন থেকে গরিবদেরকে বাঁচানো, গরিব কৃষকদের রক্ষা করা ইংরেজদের হাত থেকে বা আমাদের শোষণকারী জমিদারদের হাত থেকে তৎকালীন সময়ের যেভাবে রক্ষা করা এবং তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে যেভাবে তারা অনাথ হয়ে গেলে অসহায় হলে তাদেরকে যেভাবে তার লুট করা সম্পদ দিয়ে সাহায্য করা, তার লুট করা ধন সম্পত্তি দিয়ে তাদের পাশে দাঁড়ানো হিসেবে যেটা দেখানো সেটাই তো, জাস্ট গল্প এই ঘুরিয়ে ফিরিয়ে এটাই তো। তুমি যদি স্ক্রিন প্লে সেক্ষেত্রে যদি এই সামান্য গল্প নিয়ে অনেক বড় একটা সিনেমা বানানো যায়, এটা যদি খুব বড় আমি বলবো না, জেনারেল ডিউরেশন হয় সেটাই ওটা মনে হয়। তো স্ক্রিন প্লেতে কোথাও যেটা মনে হয় যে ক্যারেক্টারগুলো ওয়েল স্টাবলিশড নয়, কোথাও কিছু ক্যারেক্টারকে অনেকক্ষণ স্পেস দেওয়া হয়েছে, অনেক বেশি স্পেস পেয়েছে যেটা পাওয়া উচিত, কিছু কিছু ক্যারেক্টার যারা মুখ্য ক্যারেক্টার কিন্তু কিছু সাইড ক্যারেক্টার বলছে না, কিন্তু মুখ্য ক্যারেক্টারদের মধ্যেই একে অপরের সাথে কেমিস্ট্রিটা, দলটা কীভাবে গঠন হলো, ডাকাতময়ের সঙ্গে দেবের কীভাবে পরিচয়, তো সেইগুলো কোথাও দেখানো যেতে পারতো। বা স্ক্রিন প্লেতে আমার যেটা খামতি মনে হয়েছে একাধিক জায়গায়, যেটা কোথাও যেন মানে তাল কাটছে, লিনিয়ার গল্প এখন এগোয় না, নন লিনিয়ারভাবে এগোবে, কিন্তু নন লিনিয়ারভাবে এগোতে গেলে সেটাকে পরিচালককে প্রপারলি হ্যান্ডেল করতে হবে, প্রপারলি ট্রিট করতে হবে। নন লিনিয়ার গল্পের ক্ষেত্রে কিন্তু তোমাকে অনেক বেশি কাজটা টাফ হয়ে যায় এবং নামটা যখন হয় SVF দেব ভেঞ্চার্স এবং দুজনের পরিচালনা একসাথে হচ্ছে এবং ধ্রুব ব্যানার্জি পরিচালক হিসেবে কাজ করছেন, তখন এক্সপেকটেশন যখন একটা হাই, সেটা ম্যাচ করতে গেলে কিন্তু নন লিনিয়ার গল্পের ক্ষেত্রে অনেক বেশি রাখতে হবে, যেখানে গল্পগুলো একে অপরের সাথে একটা সিন একে অপরের সাথে কানেক্টেড। এমনটা না একটা সিন দেখছি তার সঙ্গে একটা অন্য সিন চলে এলো যেটা আধ ঘন্টা আগে হয়ে গেছে, আবার হয়তো আমি একটা সিন দেখছি যেটা হয়তো 10 মিনিট আগে হয়ে গেছে, সেই সিনটা মাঝে বেরিয়ে গেছে, সেই সিনটা হঠাৎ করে দেখানো হলো, নন লিনিয়ার হয়ে হচ্ছে। হ্যাঁ সেটা করতে পারো, তখন কিন্তু কানেক্টিং হতে হবে। তুমি 10 মিনিট আগে যে সিনটা দেখিয়েছো তার সঙ্গে কিন্তু কানেক্টিংভাবে একটা পরে সিন আসতে হবে, তার সঙ্গে কানেক্টিংভাবে একটা পরে সিন আসতে হবে এবং ব্রিজ হিসেবে চলতে হবে, যাতে তুমি যদি 10 মিনিট আগে সিনটা দেখাও তাহলে যেন সেটা মাথায় থাকে। এমন না মাথা থেকে আধ ঘন্টা আগে বেরিয়ে গেছে, হ্যাঁ 20 মিনিট আগে কোনো সিন দেখিয়েছি সেটা হয়তো বেরিয়ে গেছে মাথা থেকে, বা হয়তো সিনটার কথা মনে নেই, হঠাৎ করে সেই সিনটা আবার চলে এলো, সেই সংলাপটা হয়তো আমি কানেক্ট করতে পারছি না, হয়তো সিনটা মনে আছে সংলাপটা কানেক্ট করতে পারছি না, ক্যারেক্টারগুলোর সঙ্গে সেভাবে জুড়তে পারছি না। তো আমার সেক্ষেত্রে মনে হয় যে আরও বেটারভাবে হ্যান্ডেল করা যেতে পারতো, একে অপরের সাথে যেভাবে গানগুলো যেভাবে ব্রিজ হিসেবে কাজ করেছে সিনগুলোর মধ্যে, তো সেভাবে স্ক্রিন প্লে তো একটা সিন একে অপরের সঙ্গে যখন কানেক্টেড আসছে না তখন তুমি ব্রিজ হিসেবে কিছু রাখতে পারতে, ব্রিজ হিসেবে কোনো সংলাপ রাখতে পারতে, বা একটা দুটো এক্সট্রা কিছু কাজ রাখা যেতে পারতো সাইড ক্যারেক্টার হিসেবে, যারা এদিকে বাজে দুটো সিনে তুমি ব্যবহার করলে, বা সিনগুলো যখন প্যারালালভাবে এগোচ্ছে, যদি নন লিনিয়ারভাবে না এগোচ্ছে তো প্যারালালভাবে যদি সিনগুলোকে ট্রিট করা যেত, প্যারালালভাবে সিনগুলো অর্থাৎ একটা সিন আমি দেখালাম কিছুটা সেটা হলো, সেটাকে হ্যান্ডেল করলাম, তার মধ্যে কিছু কমপ্লেক্সিটি এলো, তার মধ্যে কিছু ডিফিকাল্টিস এলো, তার মধ্যে কিছু ক্যারেক্টারগুলো স্ট্যাবলিশ হলো, আমি পরের সিনে গেলাম এবং সেই সিনের মধ্যে সেই ক্যারেক্টারে কিছু নিডস, সেই ক্যারেক্টারে কিছু ক্রাইসিস নিয়ে আমি আলোচনা করলাম, সেই ক্যারেক্টারে কোনো ক্রাইসিস আমি দেখালাম, তার সঙ্গে এই সিনের ডিফারেন্সটা কোথায়, বা এই সিনের আইদার ডিফারেন্স নাহলে সিকোয়েন্স না হলে সিমিলারিটি, যে কোথায় সিমিলারিটি বা কোথায় সেই ক্যারেক্টারের সঙ্গে এই সিনটা ম্যাচ খাচ্ছে, বা এই সিনের জন্য এই ক্যারেক্টারের ক্রাইসিসটা, এই ক্যারেক্টারের প্রবলেমটা, এই ক্যারেক্টারের নিডসটা কোথায় সেটা ফুলফিল হচ্ছে, বা নিডসটা কি ফুলফিল হচ্ছে না, তাহলে কীভাবে সেই ক্রাইসিসটা ম্যাচটা হচ্ছে, বা কোথায় দুটো ক্যারেক্টারের মধ্যে সিমিলারিটিস আসছে, ডিফিকাল্টিস আসছে, অর একটা মানে কী বলবো আমি এমপ্যাথাসাইজ হচ্ছে, একটা কোথাও দুটো ক্যারেক্টার একে অপরের সাথে যেখানে প্যারালালভাবে যদি আমি দুটো সিন দেখাতে যাই তাহলে দুটো ক্যারেক্টার কীভাবে এস্টাবলিশড হচ্ছে। হ্যাঁ
তো বা এফেক্টিভ হচ্ছে, তো ওই সেটা দেখানো যেতে পারতো। তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে কোথাও আমি যেটুকু সিনেমা বুঝি তাতে আমার মনে হয়েছে কোথাও খামতি রয়েছে, কোথাও একটু আধটু মানে আমাদের রিলেট করতে অ্যাজ এ দর্শক হিসেবে আমি বলছি আমার প্রবলেম হয়েছে। যখন ভিডিওটা আমি শুরু করেছিলাম তখন কিন্তু ছিল সূর্য মাথার উপরে, এবং যেভাবে এন্ড করছি তাতে কিন্তু সূর্যটা মানে দেখতে পাচ্ছি এখন সূর্য চলে গিয়ে রাস্তার বাল্ব চলে গেছে। তো ঠিক সিনেমাটা ওইভাবেই এগোতে থাকে, শুরুর দিকে কিন্তু খুব হাই রাইজিং থাকে, খুব ভালো থাকে, পিক আপ নেয় একটা সিনেমাটা। আস্তে আস্তে যত টাইম যায় সেকেন্ড হাফে বিশেষত বারবার কিন্তু ঘড়ির দিকে চোখ চলে যায়, যে যত বড়ই আমিও খুব মানে রঘুরাঘাত ভালো করে দেখবো হিসেবে গেছিলাম, কিন্তু তাও ঘড়ির দিকে চোখ গেছে, বারবার গেছে, যে এখনও কতটা বাকি আছে। তো সেই একটু আধটু বোর ফিল হয়েছে। যাই হোক, সেসব নিয়ে আলোচনা করি। আজকের মতো ভিডিও ছিল এতটাই। তোমাদের কি মতামত কমেন্টসে জানাতে পারো, সিনেমাটা কেমন লাগলো, ভালো লাগলো না খারাপ লাগলো জানাতে পারো। আমার মতামত হিসেবে সিনেমাটা কিন্তু 7.5 থেকে 8 রেটিং পাওয়ার মতন 10-এর মধ্যে। অবশ্যই সিনেমাটা গিয়ে দেখতে পারো। বিশেষ করে যদি দেবের অভিনয় দেখতে ভালো লাগে, দেবকে যদি ভালোবেসে থাকো তো অবশ্যই সিনেমাটা দেখতে পারো। টাকাটা একেবারে জলে যাবে না, এটুকু গ্যারেন্টি দিতে পারি। আমারও টাকা একেবারে জলে গেছে, ফেলে দিয়ে এসেছি টাকাটা, একদম মানে ছিঁড়ে খেয়ে ফেলতে ইচ্ছে করছিল যে এই টাকাটা দিয়ে আমি কেন সিনেমাটা দেখলাম। হ্যাঁ, মাথা চাপড়া ছিলাম, দুমদাম খুশি মাছি দেওয়ালে, এরকমটা কিছু নয়। ভালো লেগেছে, একটা হাসি মুখ নিয়ে হল থেকে বেরিয়েছি, কিন্তু আরও এক্সপেকটেশন হাই ছিল। হাসি মুখ নিয়ে হল থেকে বেরোলেও কোথাও যেন মনে হচ্ছে মাথা ঝুলকোতে বেরোচ্ছি যে এটাই কি ছিল, বাস এটাই রঘু ডাকাত, আর একটু কিছু হতে পারতো না, এটাই জন্য এত লাফালাফি ঝাঁপাঝাঁপি। তো দ্যাটস ইট, এটাই হতে পারে হয়তো এক্সপেকটেশনস লেভেল যখন ওই বললাম হিমালয় লেভেলের থাকে তখন অযোধ্যার পাহাড়ও খুব ছোটো লাগে। তো আজকের মতো ভিডিও ছিল এতটাই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে তোমাদের এটার সঙ্গে সহমত কিনা, বা রিভিউটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। তোমাদের সিনেমাটা কেমন লেগেছে সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস, এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল নতুনই হবে কারণ ভিডিওটা প্রথম। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সিনেমা রিভিউ নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালো সিনেমা দেখতে থাকো, নিজেদের সিনেমা জ্ঞান বাড়াতে থাকো। বিদায়।